অডিও ঠিকঠাক পাচ্ছ? অডিও ভিজুয়াল তোমার ভয়েস বাস ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, তো এখানে তো বসে স্টার্ট করবে, মানে যা বলার সব, মানে আমি আসছি থেকে শুরু করে একদম বেরিয়ে যাচ্ছি থেকে সম্পূর্ণ বসে ঠিক বলবে। আছে। বুঝতে পেরেছি। তোমার স্টার্ট করতে পারো। এবার হ্যাঁ, স্টার্ট করতে পারো। বসো, বসেই বলো। আমি আসতে বসেই বলো, বসে বলো, অসুবিধা নেই। বসেই তুমি কথাগুলো বলো যে মে আই কাম ইন স্যার, অল দ্যাট। স্যার, মে আই কাম ইন? প্লিজ কাম, স্যার, মে আই সিট। আচ্ছা, স্যার। আপনার সম্পর্কে বলুন। আমি অভ্রকান্ত বিশ্বাস। আমি মুর্শিদাবাদ জেলার আহ, বহরমপুর মহকুমার নওদা ব্লকের সর্বপুর গ্রাম থেকে আসছি। আমি 2019 সালে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছি। এরপর থেকে স্যার আমি কম্পিউটার এক্সামের প্রিপারেশন নিচ্ছি। বর্তমানে স্যার আমি বাবাকে দোকানে সাহায্য করছি। আর সুযোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভালোবাসি স্যার। এটা আমার তৃতীয় অ্যাটেম্প্ট এবং দ্বিতীয় ইন্টারভিউ। আচ্ছা, বাবাকে কিসের, কোন দোকানে সাহায্য করেন? স্যার, আমাদের মুদিখানা দোকান। আচ্ছা, গুডস, গুডসের জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, নওদা জেলা, রাইট? নওদা, নওদা এরিয়া, মুর্শিদাবাদ জেলা, রাইট? আচ্ছা, মুর্শিদাবাদ জেলার ইতিহাস এবং সেখানকার জিওগ্রাফি সম্পর্কে একটু বলুন। স্যার, মুর্শিদাবাদ জেলার পুরো নাম ছিল মুর্শিদাবাদ। মুর্শিদকুলি খান 1701 সালে ঢাকা থেকে মুর্শিদাবাদে আসেন। 1702 সালে এই মুর্শিদকুলি খাঁকে, মানে আগের নাম ছিল স্যার করতলাব খান। 1702 সালে তাকে মুর্শিদকুলি খাঁ টাইটেল ঘোষণা করা হয়। এবার 1704 সালে মুর্শিদাবাদকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে স্যার মুর্শিদাবাদ জেলায় সদর দপ্তর, জেলা সদর হচ্ছে বহরমপুর। আর মুর্শিদাবাদ জেলা জিওগ্রাফি সম্পর্কে স্যার, মুর্শিদাবাদ জেলা মধ্যভাগে অবস্থিত একটি জেলা। মুর্শিদাবাদ জেলার বাংলাদেশের সাথে 142.35 কিলোমিটার বর্ডার শেয়ার করে। এর প্রায় 11টি ব্লক এই বর্ডারে রয়েছে। উত্তরে রয়েছে মালদা জেলা। এছাড়া পশ্চিমে রয়েছে কিছু অংশ বর্ডার শেয়ার করে। স্যার, মুর্শিদাবাদ জেলার মধ্যে ভাগীরথী নদী আছে এবং ভাগীরথী নদীর পূর্ব পাড় অর্থাৎ নিম্নভূমি যেটা রয়েছে তাকে রাজ বলা হয়, এবং পশ্চিম এটা উচ্চভূমি একটু, সেটাকে রাঢ় বলা হয়। আচ্ছা, এই রাঢ় অঞ্চলে প্রধান কি শস্য উৎপাদন হয়? স্যার, এই রাঢ় লিচু চাষের জন্য বিখ্যাত। এছাড়াও স্যার এখানে আখ হয়। ওকে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের সঙ্গে কম্পারেবল আর কোনো জেলা রয়েছে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন? স্যার, কিরকম বৈশিষ্ট্য যদি বলেন? সেখানকার মানুষজনের সঙ্গে যদি বলি, জীবিকা, মানুষজনের অ্যাক্টিভিটি, এই রকম দিক দিয়ে। স্যার, মালদা জেলা অনেকটা বলা যায়। আচ্ছা, জিওগ্রাফিক্যাল দিক থেকে বা আমরা যে জীবিকার দিক থেকে অনেকটাই মালদার সঙ্গে মিল আছে। আচ্ছা, আপনার জেলার প্রচুর মানুষ তো বাইরে কাজ করতে যায়, রাইট? তো এই পরিযায়ী শ্রমিক এদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কি কি স্কিম আছে? স্যার, বর্তমানে সমষ্টি স্কিম একটা রিপিট করবেন স্যার, লাস্ট শোনা গেল না। বললাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এইসব পরিযায়ী শ্রমিকদেরকে পুনর্বাসনের জন্য কি কি স্কিম আছে? বর্তমান কিছু এক বছর আগে মানে সমষ্টি স্কিম লঞ্চ করেছে। স্নেহর পরশ বলে একটা স্কিম রয়েছে। আচ্ছা, সেই স্কিমগুলো একটু বলুন, কি কি কাজ কিভাবে আহ, হয়, কি কি সুবিধা আছে তাতে? সমষ্টি স্কিমের আন্ডারে স্যার তারা
এই স্কিমের আন্ডারে পশ্চিমবঙ্গ তো কাজ ফিরবেন তাদেরকে 1 বছর 5,000 টাকা মাসিক 5,000 টাকা ভাতা ভাতা দেওয়া হয়। এছাড়াও স্যার মানে তাদেরকে বিভিন্ন সামাজিক সুরক্ষা স্কিমের সাথে যুক্ত করে দেওয়া হয়। তাছাড়া স্যার 50,000 টাকা অব্দি লোনের ব্যবস্থা রয়েছে, যার 12,500 টাকা ভর্তুকি দেওয়া হবে। এই ব্যাপারে তাদের জোর দেওয়া হবে। আহ, 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 কর্মশ্রী এবং বর্তমানে মহাত্মাশ্রী যে স্কিমটা রয়েছে, যেটা রাজ্য সরকারের ওয়েজ এমপ্লয়মেন্ট অ্যাকশনের, তো সেই প্রকল্পের আন্ডারে তাদের কাজ দেওয়ার কথা চলছে। আচ্ছা, তাহলে এটা কি পরিযায়ী শ্রমিকদের কোনো পরিবর্তন করেছে, মানে প্রচুর পরিযায়ী শ্রমিকরা তারা কি ফিরে এসে এই স্কিমের আন্ডারে সুবিধা পাচ্ছে? আপনার কি স্যার বেশ কিছু জন ফিরে এসেছে স্যার, তবে data আমার কাছে উপলব্ধ নেই, তবে কিছু জন তো ফিরে এসেছে। আপনি পোস্টের প্রেফারেন্স কি দিয়েছেন? স্যার আমার প্রথম রয়েছে জয়েন্ট ভিডিও, তারপরে ভিডিও, তারপরে ডিএডি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে ওইটা, তারপরে স্যার জয়েন্ট স্টার কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, তারপরে স্যার রয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা সুপারিনটেন্ডেন্ট অফ যে জেলার রয়েছে সেটা, আর স্যার চিফ কন্ট্রোলার অফ কাস্টমার সার্ভিসেস। তারপর আচ্ছা, জয়েন্ট ভিডিওর কি ভূমিকা একটু বলতে হবে? স্যার জয়েন্ট ভিডিও, স্যার ভিডিও যদি স্যার ব্লকের প্রিন্সিপাল ডিডি অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসপার্সিং অফিসার হচ্ছে ভিডিও। ভিডিও যদি তার এই কাজটা, ভিডিও সাধারণত এই কাজটা জয়েন্ট ভিডিওকে ডেলিগেট করে থাকে, সুতরাং ভিডিও হিসেবে ব্লকের ডিডিও হিসেবে কাজ করে, এবং ডিএ টিএ এছাড়া বিভিন্ন স্কিমের টাকা উইথড্রয়ালের কাজ সাধারণত করে থাকে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে থাকে। জয়েন্ট ভিডিও পঞ্চায়েত সমিতির জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার, জয়েন্ট এক্সিকিউটিভ অফিসার। জয়েন্ট ভিডিও পুরনো ভিভিজি রামজি প্রজেক্টের জয়েন্ট প্রোগ্রাম। এছাড়া স্যার জয়েন্ট ভিডিও পঞ্চায়েত সমিতি 4টি স্থায়ী সমিতি, পরিকল্পনা উন্নয়ন স্থায়ী সমিতি, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি, সরি জনস্বাস্থ্য ও পরিবেশ সমিতি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি, স্যার পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতির মেম্বার, এবং এছাড়া স্যার রোগী কল্যাণ সমিতি এবং কিছু সমিতির স্যার ইনভাইটি পার্মানেন্ট ইনভাইটি স্যার। জয়েন্ট ভিডিও স্যার সিএস ব্লক স্যানিটাইজেশন যে প্রজেক্ট রয়েছে এখানেও স্যার কাজ করতে থাকে। এই সম্প্রতি আমাদের যে এসআর চলছিল আমাদের পশ্চিমবঙ্গে, তাতে কি তার কোনো হ্যাঁ স্যার, জয়েন্ট ভিডিও স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে স্যার এইআর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে কাজ করেছে। পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া কি সফল বলা যায়? স্যার এখনো কাজ চলছে স্যার, এখনো পুরোপুরি কাজ হয়নি, 60 লাখ লোকের ভেরিফিকেশন বাকি রয়েছে, তারা আন্ডার এডুকেশন রয়েছে। ওকে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রতি বাজেট ইন্ট্রোডিউস করা হয়েছে, তাই? হ্যাঁ সেই বাজেট সম্পর্কে বলুন, 4-5টা লাইন বলুন। স্যার পশ্চিমবঙ্গের বাজেট, স্যার পশ্চিমবঙ্গের বাজেট গত বছরের বাজেট থেকে স্যার 16% প্রায় অর্থ বেশি বরাদ্দ করা, প্রায় 4 লক্ষ কোটি টাকা বেশি বাজেট টোটাল অ্যানাউন্স করা হয়েছে। স্যার এই বাজেট গিগ ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে তাদেরকে স্যার বিনামূল্যে সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ যেটা রয়েছে সেই সুরক্ষা যোজনার আওতায় আনা হচ্ছে স্যার। এছাড়া স্যার বেতন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ডিএ স্যার 18 থেকে 22%, 18% ডিএ 18 থেকে 22% করা হয়েছে স্যার। এছাড়া স্যার লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছে, মহিলাদের ক্ষেত্রে 1000 টাকা থেকে 500 টাকা করা হয়েছে, এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে এই মুহূর্তে 1700 টাকা করা হয়েছে। আর আমাদের ইউনিয়ন বাজেটও তো ইন্ট্রোডিউস হয়েছে, সেটা সম্পর্কে একটু বলুন, অন্যবারের থেকে কি ডিফারেন্স কি আছে গতবারে? স্যার হাই স্পিড রেলওয়ে করিডোর গঠনের কথা প্রথম বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের স্যার শিলিগুড়ি থেকে বারাণসী হাই স্পিড রেলওয়ে করিডোর কথা বলা হয়েছে। এছাড়াও স্যার
পশ্চিমবঙ্গের ডানলপ থেকে সুরাট একটি করিডোরের কথা এখানে বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, না আমি বলছি ওভারঅল ইন্ডিয়ার ইউনিয়ন বাজেট, শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়, ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে কি কি নতুন এসেছে, মানে টোটাল এক্সপেন্ডিচার কোন ক্ষেত্রে সব থেকে বেশি হয়েছে বা করা হচ্ছে, বা সব থেকে বেশি ইনকাম কোন সেক্টর থেকে এসেছে, বা আমাদের ইউনিয়ন ইনকাম, হ্যাঁ স্যার, ইনকাম সব থেকে বেশি এসেছে স্যার জিএসটি থেকে। আহ, আর এক্সপেন্ডিচার স্যার, এক্সপেন্ডিচার সব থেকে বেশি ডিফেন্স ডিফেন্স, পুরোপুরি আমার এই মুহূর্তে মনে পড়ছে, কতটা বেড়েছে? এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না। নয়। সম্প্রতি আমাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্স যদি আমরা দেখি, অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, বেশ কিছু ক্রাইসিস চলছে। তো এই হ্যাঁ ক্রাইসিস স্যার, গুলোতে ভারতবর্ষের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটু অ্যানালিটিক্যাল ওয়েতে আমাদের তিন চারটে সেন্টেন্স একটু বুঝিয়ে দিন। স্যার ক্রাইসিস, ইসরায়েল ইরানের ক্ষেত্রে ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আহ, আহ, নিরপেক্ষ অবস্থান নিয়েছে এই জন্য স্যার, যে আমরা দেখি বর্তমানে ভারতের বিভিন্ন আহ, দেশের তেল তেল আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আহ, সম্প্রতি ভারতকে সে পারমিশন দেওয়া হয়েছে শোনা যাচ্ছে না, চায়না এবং রাশিয়ার সাথে। এছাড়া স্যার রাশিয়া ইসরায়েলের যে যুদ্ধ, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছিল সেখানেও স্যার ভারত নিরপেক্ষ অবস্থানে নিয়েছিল এবং তার অবস্থান বিশ্ব রাজনীতিতে প্রশংসিত হয়েছে। আচ্ছা, এছাড়া স্যার যদি ট্রাফিক ট্যারিফ ওয়ারের কথা যদি বলি, আহ, স্যার, যথেষ্ট ভালো পরিমাণ একটা ডিল করেছে স্যার। আচ্ছা, আমাদের ভারতবর্ষের মানে এই মুহূর্তে ইরান এবং ইউএসএ এই দুটো কান্ট্রির সঙ্গে যে রিলেশন, সেই রিলেশনে ভারতবর্ষের মানে বেনিফিটসটা কি হচ্ছে, মানে যে রিলেশনটা রেখেছে কি বেনিফিট পাওয়া যাচ্ছে? স্টেট অফ হরমুজ দিয়ে ভারতবর্ষের প্রায় 40% জ্বালানি আমদানি হয়। ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলে স্যার, স্টেট অফ হরমুজ, ইরানের যা পজিশন, মানে ইরানের ভৌগোলিক যে অবস্থান রয়েছে স্যার, স্টেট অফ হরমুজ তারা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে স্যার। এবার যদি স্যার বন্ধ করে দেয় তাহলে আমাদের জ্বালানি ক্রাইসিস তৈরি হবে স্যার। আর স্যার ইউএস কথা যদি বলা হয় স্যার, ভারতবর্ষ ইউএসএ এবং ভারতের ভারতবর্ষ ইউএস সরি স্যার, ইউএস সব থেকে বড় ট্রেডিং পার্টনার এবং ট্রেড সারপ্লাসও রয়েছে প্রায় 100, লাস্ট 2024-এর হিসাবে যদি বলা হয় $132 বিলিয়ন ট্রেড ইউএস এর সাথে ভারতবর্ষ করে থাকে এবং 40 বিলিয়নের কাছাকাছি ট্রেড সারপ্লাস রয়েছে স্যার। সুতরাং স্যার, যদি সুসম্পর্ক রেখে চলা যায় আমাদের বিভিন্ন সেক্টর উপকৃত। আমাদের ভারতবর্ষের বোথ কান্ট্রির সঙ্গে যেরকম সবসময় করে ভারতবর্ষ একটা ব্যালেন্সের রিলেশন রাখতে, সেটাই আমাদের ব্যালেন্স ডিপ্লোম্যাটিককে আরো বেশি পুষ্ট করছে, এবং যাতে সব কান্ট্রির সঙ্গে আমাদের কোনো তো পার্মানেন্ট কোনো এনিমি গল্পও নেই, কোনো বন্ধুত্বেরও নেই, সেটাকে ঠিক রাখছে। একদম ঠিক বলছেন। আচ্ছা, আহ, আজকে সম্ভবত একটি ক্রিকেট ম্যাচ চলছে, রাইট? হ্যাঁ স্যার, কিসের ক্রিকেট ম্যাচ চলছে, কোন খেলা? ক্রিকেটের টি-20 বিশ্বকাপের ক্রিকেটের ফাইনাল চলছে। ভারত বনাম কোন কোন আহ, টিমের সঙ্গে চলছে? ভারত বনাম নিউজিল্যান্ড। যে এর আগে কখনো মানে ভারত ভার্সেস নিউজিল্যান্ড কি হয়েছে নাকি টি-20-তে? হয়েছে স্যার, তবে ফাইনাল পর্যায়ে স্যার হয়নি। ফাইনালটাতে প্রথম হচ্ছে নিউজিল্যান্ড ভারত। তো আহ, নিউজিল্যান্ড এর আগে কখনো টি-20 বিশ্বকাপ জিতেছে? স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। ভারত কতবার জিতেছে? স্যার, দুবার জিতছে। আচ্ছা, আহ, কোন সালে? স্যার, 2007 এবং 2023। আচ্ছা, তো ক্যাপ্টেন কে কে ছিলেন দুটো ইয়ারে? স্যার, মহেন্দ্র সিং ধোনি ছিলেন 2007 ক্যাপ্টেন এবং 2023 রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা, আমাদের আহ, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার জিএসটি সংক্রান্ত, পশ্চিমবঙ্গ সরকার নয়, ওভারঅল আমাদের ভারতবর্ষেরই জিএসটি সংক্রান্ত কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, তো সেই চেঞ্জেস গুলো হ্যাঁ, কি বলুন। স্যার, নিউ জেনারেশন জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছে এবং জিএসটি কে সিম্পলিফাই করে আপাতত মেইনলি 5% এবং 18% হিসাবে ভাগ করা হয়েছে। এছাড়া স্যার, যেগুলো ক্ষতিকারক দ্রব্য সেগুলোকে 18% জিএসটি হিসাবে রাখা হয়েছে।
2% আনপ্যাক প্রোডাক্ট দৈনন্দিন ক্ষুদ্র 2% এর মধ্যে রাখা যায়। ওকে। আপনার তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, রাইট? না স্যার, কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কম্পিউটার অ্যাপ্লিকেশন এর মধ্যে এখন তো এআই এনেবল সব বিষয়পত্র ঢুকে গেছে। তো এই এআই সম্পর্কে আপনার কি মতামত? এর নেগেটিভ পজিটিভ দুটোই বলবেন। স্যার এআই পজিটিভ যদি বলা হয় বলা যায় স্যার, ডিফেন্স সেক্টরে এআই পজিটিভ বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। আহ, এই বর্তমান শত্রু দেশ যদি আমাদেরকে আক্রমণ করে স্যার, তাহলে আমরা এআই ইউজ করে স্যার কোনো হিউম্যানের উপরে ডিপেন্ডেন্স না রেখে সে আক্রমণ করতে পারে। এছাড়া স্যার এআই এর মাধ্যমে যেগুলো রিপিটিটিভ টাস্ক রয়েছে, সেই রিপিটিটিভ টাস্ক গুলোকে আমরা অটোমেশনের মাধ্যমে খুব দ্রুত সম্পন্ন করতে পারি। আর যদি স্যার দিক বলি স্যার, ডিফেক্ট যেটা রয়েছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের চরিত্র হনন চলছে, এটা খুব খারাপ দিক। এছাড়া জব মার্কেটে ইম্প্যাক্ট ফেলছে। মূলত কন্টেন্ট বা এই জাতীয় যে সমস্ত স্যার বিশাল পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছে। আচ্ছা, সম্প্রতি আমাদের নোবেল প্রাইজ ডিক্লেয়ার হয়েছে। তো নোবেল প্রাইজের ক্ষেত্রে কেমিস্ট্রিতে কারা কারা নোবেল পেয়েছে, কেমিস্ট্রি বিষয়? স্যার নামটা মনে করতে পারছি না। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য নোবেল পেয়েছে, এটা মনে আছে স্যার। আচ্ছা, মেটাল অর্গানিক, ওটা আপনি বলতে পারবেন কি কাজ ওটা? না, না আচ্ছা, নো ইস্যু। আপনি আমাকে বলুন যে রিসেন্টলি নেপালে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার কি নাম তার? স্যার, কোন পার্টির অলসো সেটা বলুন। রাষ্ট্রীয় পুরো নামটাই হতে মনে পড়ছে না, সম্প্রতি স্যার। বাংলাদেশেরও প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের হ্যাঁ প্রধানমন্ত্রীর নাম? স্যার, পার্টি রহমান। আচ্ছা, উনি কোন পার্টি? বাংলাদেশ ন্যাশনাল বিএনপি। ওকে। এই দুটো কান্ট্রিতেই একটা কমন রেভলিউশন হয়েছিল এবং যেটা নেতৃত্ব দিয়েছিল জেনজি বিটুইন একটা এজের গ্রুপের ছেলেমেয়েরা, এবং সেটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রিতেই হচ্ছে ওয়ান বাই ওয়ান। এই জেনজি সম্পর্কে আপনার কি মানে বক্তব্য? আপনি এদেরকে নেগেটিভ ভাবে দেখছেন, পজিটিভ ভাবে দেখছেন? স্যার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, যেমনি তুমি নেগেটিভ দিক রয়েছে। অর্থাৎ 1997 এর পর জন্মানো, 1997 এর পরে জন্মানো ব্যক্তিদের ছেলে মেয়েদেরকে সাধারণত জেনজি বলা হয়। স্যার এই একটা আমার মনে হচ্ছে না। পজিটিভ দিক কি, নেগেটিভ দিক বলি স্যার, তারা রাজনীতি বা দেশের রাজনীতিতে তারা যথেষ্ট পরিমাণে সচেতন। করাপশন বা এই সমস্ত কার্য যদি দেখে তার প্রতিবাদ জানাচ্ছে, এটা একটা ভালো দিক। তবে স্যার এই করতে স্যার ল অ্যান্ড অর্ডার হাতে নিয়ে তুলে দিচ্ছে, এটা একটা খারাপ দিক। তার মানে প্রতিবাদ দেখানোর যে ওয়ে আছে, সে ওয়েটাতে টেকনিক্যাল ইস্যু আছে, না হলে তাদের যে প্রতিবাদগুলো সেগুলো অথেন্টিক। হ্যাঁ, ওকে, ফাইন। তো আমাদের ভারতবর্ষে তাহলে কি জেনজির অ্যাক্টিভিটি সেভাবে নেই? অ্যাক্টিভিটি, তবে সেভাবে খারাপ দিকটা আমাদের অতটা দেখা যায় আমাদের। মানে আমাদের এখানে জেনজির কোনো মুভমেন্ট তুমি দেখতে পারবে, মানে আপনি দেখতে পাচ্ছেন, কোনো এক্সাম্পল দিতে পারবেন যেখানে জেনজির মুভমেন্ট হয়েছে? আহ, সেভাবে এক্সাম, তবে গাইডলাইন কিছু প্রতিবাদে অনেকে অংশগ্রহণ করছে বর্তমানে স্যার। সম্প্রতি আমাদের আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় বেশ বিতর্ক সৃষ্টি করেছিল। তাতে কি জেনজিরা কোনো অ্যাক্টিভিটি দেখেছিল? হ্যাঁ স্যার, তাদের অ্যাক্টিভিটি দেখা ছিল স্যার। সেটা কি শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্ক নির্ভর নাকি না প্র্যাকটিক্যালি? স্যার, একদিন বেশ বড় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল আরাবল্লীর ইয়েতে। আচ্ছা, এটা নিয়ে আপনার কি মতামত একটু বলুন। স্যার আমাদের আন্দোলন ভায়োলেন্ট হয়নি, দিক দিয়ে মানে ঠিকই রয়েছে। আরাবল্লী প্রোটেকশন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় এবং তার সংক্রান্ত যে বিতর্ক, এটাকে আপনি কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টের রায়টা ঠিক হয়েছিল বা সম্প্রতি
ওটাকে নিয়ে রিভিউ করেছেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সাপোর্টিভ অর নট সাপোর্টিভ? আরাবল্লী আহ, আরাবল্লীর দীর্ঘদিন ধরে মাইনিং মাইনিং বা এই সমস্ত কিছু আরাবল্লীর অবস্থা এমনিতেই শোচনীয় হয়ে পড়েছে। আরাবল্লীর প্রোটেকশন দরকার রয়েছে। আচ্ছা মাইনিং ইলিগাল মাইনিং প্রচুর পরিমাণে ওখানে হয়ে থাকে। এবার সুপ্রিম কোর্ট হয়তো সে ব্যাপারে অতটা ওয়াকিবহাল সুপ্রিম কোর্টকে অতটা জানানো হয়নি, তাহলে হয়তো প্রথমে জাজমেন্ট ওরকম হতে পারে। আচ্ছা, আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়াশোনা করছেন, তারপরে এক্সিকিউটিভ সেক্টরে কেন? কম্পিউটার স্যার, আমি যখন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন করার যখন থার্ড ইয়ারে ছিলাম স্যার, আমি মেসে যখন থাকি তখন আমি এই ডব্লিউবিসিএস বা এই জাতীয় বিভিন্ন কম্পিটিশনের ব্যাপারে জানতে পারি বিভিন্ন সিনিয়রদের কাছে। রেসপন্সিবিলিটি বা বিভিন্ন কিছু জানার পরে স্যার আমি এদিকে আসার ডিসিশন নিই। তাছাড়া স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ার পরে আমি যদি ভালো জব অপরচুনিটির দিকে যেতাম, তাহলে স্যার আমাকে অন্ততপক্ষে মাস্টার্স করতে হতো। আহ, আমি স্যার তার আগে এদিকে আসার ডিসিশন নিই। তাহলে কি আপনি মানে মাস্টার্স করার ব্যাপারটাকে আরো সহজ করার জন্য আপনি এই সহজ রাস্তাটা চুজ করেছেন? না স্যার, আমি পড়াকালীন আমি বিভিন্ন জায়গায় স্যার কুইজ করতাম স্যার। আহ, আহ, সেই কুইজ করার পরে স্যার বিভিন্ন আর্টিস্টদের সাথে পরিচয় হওয়ার মানে ইয়ে হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক যে আহ, সামনে ইলেকশন আছে, সেই ইলেকশন নিয়ে আপনার কি বক্তব্য আছে? কে এই পরবর্তী সরকার কি করবে বলে মনে হয়? কোন পলিটিক্যাল পার্টি মাঝে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফর্ম করবে? স্যার এ ব্যাপারে স্যার আপনি কিছু বলবেন না? না, এ ব্যাপারে স্যার স্যার জনগণ মানে যাকে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই স্যার সরকার করবে। এ ব্যাপারে না, সেই আমার খুব হিসেবে আপনি তো আপনি তো নিজেও একজন ভোটার, সেই হিসেবে একজন ভোটার হিসেবে আপনার কি বক্তব্য? মানে আপনি কি আবার পুনরায় এই পশ্চিমবঙ্গের যে সরকার ছিল তাকেই চাইছেন, নাকি পরিবর্তন স্যার চাইছেন? আমরা তো স্যার সিক্রেট ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে থাকি স্যার। আহ, মানে ভোট দেওয়ার প্রক্রিয়াটা সিক্রেসি মেনটেন করার জন্য স্যার ইলেকশন কমিশন বলে সাধারণত। তো স্যার আমি এটা এরকমই রাখতে চাই, গোপনে রাখতে আপনার চাই। আপনার ভোটার অধিকার নিয়ে কিছু বলা হচ্ছে না। আপনি এই সরকারের কাজকর্ম সম্পর্কে আপনি প্লিজড আছেন, আপনি খুশি হয়েছেন, নাকি আপনার মনে হয় যে কিছু পরিবর্তন প্রয়োজন? স্যার অবশ্যই খুশি, তবে স্যার আরো জবের ব্যাপারে যদি আরো ঠিকঠাক মানে এমপ্লয়মেন্টের ব্যাপারে একটু যদি ভালো হতো তাহলে আরো ভালো হতো। বাকি সোশ্যাল ওয়েলফেয়ার বা অন্য ঠিক আছে, আপনি আসতে পারেন। বস, যখনই জিজ্ঞেস করলাম পলিটিক্যাল খবর, ব্যাস তোমার হয়ে গেল। এরকম কেন? ওয়েললি ওয়েতে বলা, আমি তো তোমায় হিন্ট দিলাম। তুমি এ ধরনের উত্তরের ক্ষেত্রে তুমি বলবে, স্যার আমি একজন সাধারণ ভোটার হিসাবে আমার মনে হয় যে সরকার পরিবর্তন করলেই যে সবকিছু পরিবর্তন হবে এরকম নয়। সরকারকে রেখেই সরকার যদি নিজের মধ্যে রেক্টিফিকেশন করে আরো বেশি করে জনগণের সাথে কাজ করতে পারে, সরকারি বিভিন্ন স্কিম গুলোকে সেই সব প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে পারে, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশে আরো বেশি করে উদ্যোগ নিতে পারে, তাহলে এই সরকার পুনরায় আসুক। সে এটাই মানে আমি চাই, এই তো। গুড ওয়ে তো হ্যাঁ বলছো, হ্যাঁ, তোমার কোনো ঘাবড়ে যাচ্ছে, তোমার মধ্যে ঘাবড়ে যাচ্ছিলে তো, ঘাবড়ে গেলে পুরো ঘাবড়ে গেলে। প্রথম থেকে যে এইটা প্ল্যানটা তো ছিল এটা অন্যরকম কোশ্চেন। সেটাতে তুই ঘাবড়ে গেলে করা যাবে না। এইভাবে বলবে একদম, তুমি সেখান থেকে বেরিয়ে আসবে। তুমি যখন তুমি একজন ঠিক ইন্ডিয়ান আছে। হিসেবে তখন দাও, তুমি বলে দেবে আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার মনে হয় এইগুলো একদম, এটা তো সত্যি কথাই যে সরকার পরিবর্তন হলেই সব পাল্টে যাবে এরকম তো নয়। সরকার পরিবর্তন একদমই হলে ঠিক। দেখা যাবে এই টিএমসি রাই বিজেপি জয়েন করে নতুন করে বিজেপি সরকার, সেই পরিবর্তনের তো কোনো লাভ নেই। আমার অনেক যদি হয়নি। কাজগুলো হয় সেটা নিয়ে আমার কাজ, তাহলে সেটা একদমই নিয়ে তাই। কাজ। আর যখন
পরিযায়ী শ্রমিক নিয়ে বললাম, সেখানেও আরেকটু বেটার ওয়েতে বলতে পারতে। পরিযায়ী শ্রমিকদের অনেকগুলো স্কিম আছে, এবং পরিযায়ী শ্রমিকদের স্কিমগুলোকে শুধু তো বলে দিলে হলো না, সেই মানুষগুলোর কাছে পৌঁছতে হবে। তো ওই সেই রাজ্য সরকারগুলোর সঙ্গে কি পশ্চিমবঙ্গ সরকার কোনো কমিউনিকেট করেছে? কোনো কমিউনিকেট করে তাদেরও তো অনেক, আমাদের পশ্চিমবঙ্গে তো বাইরের অনেক লোক কাজ করে, বিশেষ করে বিহারে তো প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে কাজ করে। নেপাল থেকে তাহলে শুরু তাদেরকে করে অন্য কান্ট্রি মানে থেকে তাদেরকে অনেকে সেখানে ফেরানোর কাজ জন্য করে। তাদেরকে ফেরানোর জন্য সরকারের তরফ থেকে সেই উদ্যোগ থাকা হ্যাঁ, দরকার। এই যে এই দেওয়ান কারণে পাড়ার যে অ্যাক্টিভিটি, আমাদের বিহারের সরকারের সঙ্গে কথা বলা, বা আরো যে রাজ্যগুলোতে, কেরালাতে প্রচুর মানুষ কাজ করতে যায়, মহারাষ্ট্রে কাজ করতে যায়, সেই সব রাজ্যগুলোর সরকারের সঙ্গে কমিউনিকেট করা, সেখানকার মানুষজনকে অ্যাওয়ারনেস তো করা হয়নি, মানে সেগুলোতে সেগুলো কথা বলতে পারতে, যেগুলো করলে আরো বেটার হবে। আর পশ্চিমবঙ্গের শিল্প, আমি ওই অনির্বাণকে জিজ্ঞেস করি, অনির্বাণ মজুমদার যে অলরেডি WBCS করেছে, তো ও আমাকে হ্যাঁ, কি বললো, বললো পশ্চিমবঙ্গে বিড়ি শিল্প ছাড়া আর কিছু নেই, মানে আমাদের মুর্শিদাবাদ জেলায়। তো আমি তারপরে ওকে না নেটে আমি সার্চ করে কিছু তারপরে দেখলাম যে, শাড়ির ব্যাপার, আমি স্যার বলছি আমাকে ও শাড়ি, বলতে পারবে, ও যেহেতু ও সম্ভবত টেক্সটাইল ডিপার্টমেন্টে সম্ভবত রয়েছে না, ও সম্ভবত ওই কিছুটা ওরকম ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি তো ওকে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে এমন উত্তর দিল, ঠিক আছে ভাই, বুঝে গেছি, চলো, খেপে আছে নাকি কি আছে। না, আমি কয়েকটা ইয়েটা পেয়েছি স্যার, শাড়ির মধ্যে মানে রঘুনাথগঞ্জের হ্যাঁ, আমি বা আমি সেই জন্য জিজ্ঞেস করলাম যে তুই ভাই ওগুলো, ও যদি ভালো বলতে পারে, ও এই উত্তর দিলাম, চলো আমি নিজেই সার্চ করে তো তোমাকে দিলাম। এবার পশ্চিমবঙ্গে হ্যাঁ, রিয়েলি সত্যিও কথা, বাট খুব সত্যি কথা না, মানে আরো অনেকগুলো যেগুলো আমি দেখছিলাম তখন সার্চ করতে গিয়ে, সাগর দিঘির কথা যদি বলি, বা আরো কিছু ছোটখাটো যে হ্যাঁ, শিল্প আছে, সবসময় তো বড় বড় ইন্ডাস্ট্রি তো সবকিছু নয়। তাহলে স্যার আমাদের বিড়ি একটা শিল্পটাও দেখুন, সত্যি, যদি আমরা বিড়ি শিল্পটাকে রিয়েলি একটা ওয়েতে করতে পারি, তাহলে তো বিড়ি হ্যাঁ, স্যার শিল্পটাও অনেক বেটার। মানে যেখানে একটা মাস পিপল অংশগ্রহণ করছে, যেখান থেকে তাদের প্রত্যেক দিনের 3 বেলার খাবার জুটছে, তো অবভিয়াসলি এটাকে খাটো করে দেখার তো কিছু নেই। এরকম প্রচুর এরকম শিল্প আছে, কুটির শিল্প, যেগুলো হয়তো বিড়ি শিল্পটা খুব একটা মানে অথেন্টিক বা খুব একটা প্রেস্টিজিয়াস শিল্প নয়, বাট একটা মানুষের 3 বেলার খাবার যদি যোগান দেয়, তাহলে সুযোগ সেই করে হতো। জিনিসটা চুরি ডাকাতি করে না করলেই হলো। তো সেটা অবশ্যই একটা শিল্প। হ্যাঁ, সেটাকে একটা সুসংগঠিত রূপ দেওয়ার প্রয়োজন। তো সেটাকে তুমি বলতে পারো। আর ওভারঅল ইন্টারভিউ ঠিক আছে, কিন্তু ওই মাঝে মাঝে স্যার টা আবার হয়ে যাচ্ছে আর কি। স্যার স্যার, এই ইয়েতে একটু অসুবিধা হচ্ছে, মানে অনলাইনে প্রথম দিলাম তো এই অনলাইনে আচ্ছা, মানে ওটা একটুখানি, আমার এর আগেও ওই একটু স্পিড হয়ে যাচ্ছে, যেটা এর আগেও বলেছি। কন্ট্রোল আমি এখনো করতে পারছি না, ওটা ওটাকে একটু একটুখানি প্রবলেম কন্ট্রোল হচ্ছে। করতে হবে। আমি একটু আগে আচ্ছা, রিক্তার ইন্টারভিউ নিলাম, মানে রিক্তা যে আরেকজন আছে ক্যান্ডিডেট, ওর ইন্টারভিউ নিচ্ছিলাম। ও দেখলাম অনেকগুলো জায়গায় বলতে পারছে না, মানে বাজেটের বলতে পারছে না। ওগুলো তুমি তো একটুখানি বললে, তো সেটা ঠিক আছে। আমি বাজেট থেকে আরো আমি কিছু এখনো বুঝতে কোশ্চেন করতে পারছি পারে, যেমন বাজেট প্রথম, আমাদের এই মৃণাল সীতারামন এটা কত নম্বর বাজেট পেশ করলেন উনি, এটা 8 নাই বাজেট, সম্ভব। সেরকম কিছু প্রশ্ন করতে পারে। যেহেতু মহিলাদের জিজ্ঞেস করতে পারে যে প্রথম কোন মহিলা বাজেট ইন্ট্রোডিউস করে ভারতবর্ষে, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী। তো এরকম মানে ইন্দিরা গান্ধী বলার আগে সেটা বলা যে শ্রীমতী ইন্দিরা গান্ধী, এরকম বলা। একদম এটা স্যার। তো এইগুলো একটু গুছিয়ে বলবে। বাকি তো ওভারঅল তুমি অনেক বেটার ক্যান্ডিডেট বলে আমার মনে হয় গ্রুপ সির জন্য। গ্রুপ এর জন্য অনেক বেটার, গ্রুপ সির জন্য তো অবভিয়াসলি বেটারই হবে। কিন্তু এই মাঝে মাঝে যেগুলো একটু ল্যাক আছে, ওগুলো একটু ঠিক করে নাও। স্যার মনে রেখো, পলিটিক্যাল মন করতে স্যার মনে রেখো। আলাদা নিয়ে স্যার, আলাদা নিয়ে একটু আরেকবার বলো। আলাদা একটু যদি বলেন। ও আরাবল্লী ওটা বলবে যে আমাদের ভারতবর্ষে যদি আমরা এনভায়রনমেন্ট মুভমেন্ট দেখি, সেই এনভায়রনমেন্ট মুভমেন্টের ক্ষেত্রে অনেকগুলো এনভায়রনমেন্ট মুভমেন্ট হয়েছে, তার মধ্যে সাম্প্রতিককালে আরাবল্লী যে মুভমেন্ট, সেটা অনেক বেশি দ্রুত আমরা দেখবো সেটাকে ইমপ্লিমেন্ট করা গেছে, বা সেটাকে আটকানো গেছে। কারণ হচ্ছে সেখানে সোশ্যাল নেটওয়ার্কের একটা বড় ভূমিকা নিয়েছে, এবং সেইখানে অ্যাজ এ পার্ট অফ হোল সোসাইটি সেখানে জেনজির একটা ভূমিকা রয়েছে, বিকজ জেনজির একটা বিশাল পরিমাণ আহ, মানুষজন যারা সোশ্যাল নেটওয়ার্ককে ইউজ করে, এবং জেনজির সঙ্গে নেগেটিভ পয়েন্ট দুটো বলতে বললাম, তখন তারা বলবে যে জেনজি ওকে, কাজগুলো ঠিক আছে, বাট তারা একটু ফ্রিকল মাইন্ড বলে আমার মনে হয়, একদম নিজস্ব প্রেডিকশন দেবে। তাদের মধ্যে একটুখানি যদি এটা ওয়েলনেস হচ্ছে থাকে। আমরা কি বলে দিতে পারি স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলো। এদের প্রেশার গ্রুপ হিসেবে আমরা বলতে পারি, প্রেশার গ্রুপ হিসেবে জেনজি এই কাজটা করেছে, প্রেশার গ্রুপ। হ্যাঁ, মানে ওই একটা গঠনমূলক অ্যাক্টিভিটি না হলে তো তাকে খুব একটা পাত্তা দেওয়া হয় না সোসাইটি, একটু গঠনমূলক হওয়া উচিত। আর তুমি যেটা বলেছো যে দ্য ওয়ে ইজ রং, তো একদমই ঠিক বলেছো যে ওদের কার্যকলাপের মধ্যে একটু কিং কর্তব্য বিমূল একটা অ্যাক্টিভিটি রয়েছে। মানে কি করবে নিজে বুঝতে পারে না, কোনো নেতৃত্ব নেই খুব ভালো করে।
আর সাম্প্রতিক এই দুটো কান্ট্রিতে যেহেতু সরকার তৈরি হয়েছে আফটার ক্যাওস, ফলে নেপাল আর বাংলাদেশ দুটোই খুব ভালো করে কিন্তু পড়ে যাও, ঠিক আছে? আমি খুব বেশি ওখানে প্রেসারাইজ করে কোশ্চেন করলাম না, দেখলাম তুমি বলতে পারছো। ওরাও তাই, ওরা যখন দেখবে বলতে পারছো ওরা নিয়ে আর ঘাটবে না, কিন্তু বলতে না পারলে কিন্তু ঘাটবে। বালেন্সা হয়েছিল ওই হ্যাঁ, জায়গায়। সময় নিলে নেপালটা, ওটা সময় নেওয়া যাবে না, ওটা যা জিজ্ঞেস করবে স্মার্টলি বলে ফেলে দেবে। আর Yes, জিওপলিটিক্যাল রাইভেল যেগুলো চলছে সেটাও একটু গুছিয়ে বলবে, একটু গুছিয়ে নিজের মতো বলেছিলাম যে যেগুলো এরকম প্রশ্ন হওয়ার মতো সেগুলো একটু লিখে নেবে। লিখে নিয়ে যখন বলবে না, দেখবে সেটা অনেক বেশি গোছানো একটা উত্তর হবে। গোছানো উত্তর হলে তারা শুনতেও তাদের ভালো লাগবে, আর উত্তরটা অনেক ব্যালেন্স উত্তর হবে। তো সেটা একটু করলে বেটার হয়। yes, বাকি ওভারঅল তো ঠিকই আছে। yes. Thank you, sir. Good. আসবে। আমি তাও দিয়ে দিচ্ছি ভিডিওটা, যেটা এখন ঠিক রেকর্ড আছে, করেছি। ঠিক আছে, ঠিক আছে।